ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জীবন কি এখন হুমকির মুখে? এর ইঙ্গিত ইতিমধ্যে ইসরায়েল ও আমেরিকা উভয়ই দিয়েছে। ইসরায়েল তো খোলাখুলিভাবে বলেই দিয়েছে, ইসরায়েলের শহরের পর শহর জ্বলছে। ইসরায়েল ও ইরানের মধ্যে এই যুদ্ধ পঞ্চম দিনও চলছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানও জ্বলছে। সেখানকার লাখ লাখ বাসিন্দা শহর ছেড়ে পালাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। 16 জুন রাতে তেহরান থেকে বের হওয়ার সবচেয়ে বড় সড়কে প্রায় 50 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। হাজার হাজার মানুষ ক্যাসপিয়ান সাগর এলাকার দিকে ছুটে যাচ্ছে। কিন্তু একটা কথা ভালো করে বুঝে নিতে হবে, এই যুদ্ধ একতরফা না, মোটেই না। গোয়েন্দা কৌশলে ইসরায়েল ইরানকে অনেকটা কোণঠাসা করে রেখেছে, কারণ তারা বেছে বেছে ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে। ইরানের এক ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি একটি বিমান হামলায় নিহত হয়েছেন এবং এই তথ্য ইরানের সেনাবাহিনী নিজেই দিয়েছে। সাদমানি ছিলেন খতম আল আনামিয়া সদর দপ্তরের প্রধান, যা ইরানের সামরিক জরুরি কমান্ড হিসাবেও পরিচিত। তিনি মাত্র 4 দিন আগে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। মেজর সাদমানি ছিলেন ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা এবং খামেনির সবচেয়ে বিশ্বস্ত সামরিক উপদেষ্টা। তার মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 224 জন ইরানি নিহত হয়েছে, আহত হয়েছে 1481 জন। অন্যদিকে ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছে এবং 600 এর বেশি মানুষ আহত হয়েছে। কিন্তু অন্যদিকে ইরানও ইসরায়েলকে ভয়ানকভাবে আঘাত হেনেছে। ইসরায়েলের নাগরিকরা এর আগে কখনো এমন আঘাত বা এমন আতঙ্ক দেখেনি। ইরানের হামলায় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসরায়েলের দাবি করছে যে তারা ইতিমধ্যেই ইরানের অর্ধেক আকাশসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু বাস্তবতা তা নয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, যখন ইরান ইসরায়েলের উপর বজ্রাঘাতের মতো আঘাত হানছিল, ঠিক তখন ইসরায়েলের তেল আবিব থেকে প্রায় 1055 কিলোমিটার দূরে কানাডার আলবার্ট প্রদেশের কানাস্কিতে G7 সম্মেলনে অংশ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারিবারিক ছবি তুলছিল। ঠিক সেই সময় তার স্যাটেলাইট ফোনে একটি মেসেজ আসে। ট্রাম্প সেই বার্তাটি পড়ে গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। ট্রাম্প ফটো সেশনের মাঝখানেই মঞ্চ থেকে নেমে যায় এবং বলে, আমার সব কর্মসূচি বাতিল করো, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওয়াশিংটনে ফিরে যেতে হবে। ট্রাম্প আসলে একদিন পরেই কানাডা ছাড়ার কথা ছিল, কিন্তু ইরানের ভয়াবহ বোমাবর্ষণের প্রেক্ষিতে ট্রাম্প G7 সম্মেলনের কমপক্ষে 6 ঘন্টা আগেই ত্যাগ করে। এখন এসব ঘটনা প্রবাহ খেয়াল করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকেই সতর্কবার্তা জারি করে, সবাইকে অবিলম্বে ইরানের রাজধানী তেহরান ছেড়ে যেতে বলে। ট্রাম্প বলে,
ইরান এক বিশাল বোকামি করেছে। ইরানের উচিত ছিল আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করা। ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছে, আমাদের সামনে ইরানের মাথা নত না করা লজ্জাজনক এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। সরাসরি বললে, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকার অধিকার নেই। আমি বহুবার এটি স্পষ্ট করে বলেছি, সবাইকে অবিলম্বে তেহরান ত্যাগ করতে হবে। এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে সাংবাদিকেরা প্রশ্ন করে, ট্রাম্প হঠাৎ করে G7 সম্মেলন ত্যাগ করলো কেন? উত্তরে ম্যাক্রো বলে, ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ভাবছে। এতেই শেষ নয়। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, আমি মনে করি না পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে কোনো কিছু বদলাবে। তবে আমেরিকা আশ্বাস দিয়েছে যে তারা যুদ্ধবিরতির দিকে যাবে এবং ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারে। তাই পরিস্থিতি বদলাতেও পারে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে তার ক্ষোভ প্রকাশ করে লিখল, ভুল, ইমানুয়েল ম্যাক্রোর কোনো ধারণাই নেই আমি কেন ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। তবে এটা নিশ্চিত যে এর সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। এর চেয়েও অনেক বড় কিছু আছে। আমাদের সঙ্গে থাকুন। RZ রাসেল চ্যানেলের সঙ্গে থাকুন। এখন প্রশ্ন উঠেছে, যদি এটি যুদ্ধবিরতি না হয় তাহলে এমন কি ঘটেছে যা ট্রাম্পকে এতটা বিচলিত করে তুলেছে? ট্রাম্প এত সহজেই এতটা রেগে যাচ্ছে? যদিও ট্রাম্প মূলত একজন খিটখিটে স্বভাবের মানুষ, কিন্তু G7 এর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে এমন খিটখিটে আচরণের ভিন্ন কিছু ইঙ্গিত করে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে জল্পনার ঝড় তুলেছে। আমেরিকা কি এবার নিজের পক্ষ থেকে কোনো বড় সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে? এদিকে যখন ট্রাম্প কানাডা ত্যাগ করেছে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি বিবৃতি আসে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নির্মূল করাই আমাদের লক্ষ্য এবং তার আগে এই যুদ্ধ থামবে না। নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, এর ফলে তো যুদ্ধ আরো উগ্র হয়ে উঠবে। জবাবে নেতানিয়াহু সরাসরি বলে, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই যুদ্ধ থামবে, বরং তার মৃত্যু ছাড়া এই যুদ্ধ থামানো সম্ভবই না। এর আগেও এমন খবর এসেছিল যে নেতানিয়াহু ট্রাম্পের কাছে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার অনুমতি চেয়েছিল। তাহলে কি ট্রাম্প G7 সম্মেলন নির্ধারিত সময়ের আগেই ত্যাগ করল, যাতে ট্রাম্প ওয়াশিংটনে ফিরে গিয়ে খামেনিকে হত্যার কৌশল নিয়ে আমেরিকান উপদেষ্টা ও ইসরায়েলি কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে? ভালো করে লক্ষ্য করুন, ট্রাম্প নিজেই বলেছে এটা যুদ্ধবিরতির থেকেও অনেক বড় কিছু হতে চলেছে। এই মন্তব্য ঘিরে পুরো পৃথিবী নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে অনুমান করতে শুরু করেছে। CBS নিউজ চ্যানেলের রিপোর্টার জেনিফার জ্যাকবস সোশ্যাল মিডিয়া এক্সে দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চিন্তা ভাবনা করছেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হয় মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটফিল্ড অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানো হবে। তবে বলে রাখি, জেনিফার জ্যাকবস ট্রাম্পের কানাডা সফরের সময় এয়ারফোর্স ওয়ানের তার সঙ্গেই ছিল। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, G7 দেশগুলো ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করছিল। এতে বলা হয়েছে,
ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। এছাড়াও ঘোষণাপত্রে জোর দিয়ে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসে যে কোনো উদ্যোগে গাজায় যুদ্ধবিরতিতেও অন্তর্ভুক্ত থাকতে হবে, যাতে পুরো অঞ্চলের শান্তির পথে বাস্তব পদক্ষেপ নেওয়া যায়। এই ঘোষণাপত্র প্রস্তুতের সময় ডোনাল্ড ট্রাম্প কানানাস্কিতেই উপস্থিত ছিল, কিন্তু ট্রাম্প ঘোষণাপত্র স্বাক্ষর করেনি। এর পরিষ্কার অর্থ হলো ট্রাম্প গাজা এবং ইরানকে নিয়ে কোনো ধরনের সমঝোতার মেজাজে নেই। কিন্তু প্রশ্ন আবারও একই জায়গায় ফিরে আসে, ট্রাম্প কেন হঠাৎ করে G7 বৈঠকের মাঝপথেই ত্যাগ করল এবং এর সঙ্গে কি আয়াতুল্লাহ খামেনির জীবনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে? আমেরিকাও কি এখন যে কোনো মূল্যে খামেনিকে হত্যা করতে চায়? কারণ একটা বিষয় পরিষ্কার, ইরান এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে খামেনির জীবনে সামান্য আঁচ এলেই পুরো নেতৃত্ব কাঠামো ভেঙে পড়বে, আর তখনই ইসরায়েল ও আমেরিকার কাজ অনেক সহজ হয়ে যাবে। উভয় দেশই আনুষ্ঠানিকভাবে বারবার বলে এসেছে যে খামেনির জীবিত অবস্থায় ইরানের আগ্রাসী মনোভাবকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এই মুহূর্তে পুরো বিশ্ব খামেনিকে ঘিরে আশঙ্কায় পরিপূর্ণ। কেউ নিশ্চিতভাবে জানে না এটা আদৌ ঘটবে কিনা, আর যদি ঘটে তবে তার পরিণাম কি হবে। এই ভিডিওতে আপাতত এটুকুই। তবে আপনি যদি এখনো RZ রাসেল চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। বেল আইকনটিতে ক্লিক করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিও আপনার কেমন লাগলো। আমাদের টুইটার, ফেসবুক পেজ লাইক করুন।